আলায়ান কায়া, মাউন্ট সিফিলিসের উপরে থাকা বিরাট একটা পাথর। ওর বেঁচে থাকার যদি 1% আশা থাকতো, আমাকে কেউ আটকাতে পারতো না। ওকে আমি বাঁচাতে যেতামই। খবরদার, খবরদার, কেউ এগোবে না বলে দিচ্ছি, কেউ এগোবে না। আমার দিকে এলে ওর মতো তোমাদের সবার মাথা আমি পাঠিয়ে দেব। কেউ এগোবে না আমার দিকে। আচ্ছা, কি হয়েছিল এবার একটু বলুন তো। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে গল্প শোনার জন্য। এরই পাশাপাশি জানাই, ইউটিউব অ্যানালিটিক্স বলছে যত শ্রোতা বন্ধু আমাদের শুনছেন ততজন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সকল শ্রোতা বন্ধুর কাছে আমাদের একান্ত অনুরোধ, গল্প ভালো লাগলে গল্প শোনার পর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আমাদের আজকের নিবেদন লেখিকা সন্দীপা চক্রবর্তী কাঞ্জিলালের কলমে পাথরের কান্না। আজকের গল্প পাঠে আলাপন, অন্যান্য চরিত্রে প্রিয়াঙ্কা, নীল, প্রিয়ম, অমিত, কৌশিক, অরুময়, রুভিনা, অতনু, রনিত, পূজা, মিমি ও অর্পিতা। শুরু হচ্ছে আজকের গল্প পাথরের কান্না। বাবু, ওঠ রে, ফ্লাইট মিস হয়ে যাবে তো এবার। মায়ের কাছে তাড়া খেয়ে ধরফর করে উঠে বসল স্বপ্নিল। সদ্য ঘুম থেকে উঠেই হঠাৎ কিছু মনে পড়ল না ওর। তারপর চোখে মুখে জল দিতেই হাত পায়ে টেনশন জমা হয়ে এলো। আজ তো মানিসায় যাওয়ার কথা। বিদেশি কোম্পানিতে জয়েন করার পর আর্কিটেক্ট হিসেবে ওর প্রথম কাজ পড়েছে তুরস্কের মানিসায়। ওর গ্রুপের হেড হিসেবে ওকে যেতে হবে আরও 5 জনকে সঙ্গে নিয়ে। এরপর ঠিক 30 মিনিটে কিভাবে স্নান করে তারপর খেয়ে বেরোলো বাড়ি থেকে, এইটা ভেবেই বসে হেসে ফেলল সে গাড়িতে। সত্যি মা না থাকলে কি যে হতো আমার। নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে পৌঁছে দেখল ওর গ্রুপের বাকিরা একসাথে লাউঞ্জে বসে আছে লাগেজ সারেন্ডার করে। সবার উদ্দেশ্যে হাত নেড়ে নিজের লাগেজ চেক ইন করে ল্যাপটপের ব্যাগটা নিয়ে ও এগোলো বাকিদের দিকে। গ্রুপ হেড হিসেবে বয়স অল্প আর ফ্রেন্ডলি হওয়ায় স্বপ্নিল ওর গ্রুপের সবার কাছে খুব প্রিয়। দলের বাকি সবার দিকে এগোতেই গ্রুপের সবার ছোট অর্ক উঠে দাঁড়িয়ে বলল, বস, আমি আমার ড্রয়িংটা ফ্রেশ করে এনেছি, একবার দেখে নেবেন? আরে বসো তো, বসো। সাইটে পৌঁছে কাজের ব্যাপারে কথা হবে। আর দেখো, তোমরা সবাই যথেষ্ট এফিশিয়েন্ট। কাজ আমি বুঝিয়ে দিয়েছি প্রত্যেককে, আর কাজে ঢিলে দিলে বাড়ি ফিরতে কিন্তু তোমাদেরই দেরি হবে। তাই তোমরা কাজে ঢিলে দেবে না, সেই বিশ্বাস আমার আছে। স্বপ্নিলের ফ্রেন্ডলি ওয়েতে সবাইকে কাজ করিয়ে নেওয়ার অভ্যেসটার সাথে এরা সবাই পরিচিত। অর্ক সদ্য জয়েন করায় স্বপ্নিলের সাথে তার পরিচয় অল্প। স্বপ্নিল আলতো হেসে সবার দিকে তাকিয়ে বলল, বলছি, তোমরা টাইম পাসের জন্য কিছু এনেছো তো? আমাদের জার্নি কিন্তু অলমোস্ট 20 ঘন্টার, লেটও হতে পারে। কিছু লাগলে এখনই কিনে নাও। সবাই ছড়িয়ে পড়ল ডিউটি ফ্রির উদ্দেশ্যে। ফ্লাইটে উঠে সবাই নিজের নিজের মতো ব্যস্ত হয়ে পড়লে স্বপ্নিল তুরস্ক সম্পর্কে লেখা তথ্য সমৃদ্ধ একটা বই পড়তে শুরু করল। মানিসা তুরস্কের আধুনিক শহরগুলোর মধ্যে অন্যতম। তুরস্কের প্রধান শহর ইজমিরের প্রায় 40 কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে অবস্থিত। মানিসা কৃষি, শিল্প বিভিন্ন দিক থেকেই যথেষ্ট উন্নত। আর মানিসার প্রাকৃতিক সৌন্দর্য সম্বন্ধে পড়তে পড়তেই চোখ জুড়ে কখন ঘুম নেমে এলো স্বপ্নিল ঠিক বুঝে উঠতে পারল না। নির্দিষ্ট সময়ে মানিসায় পৌঁছে দলের সবাই প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল। যে হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে
হোটেলটার অ্যাম্বিয়েন্সটাও দারুণ। কিন্তু এতটা জার্নি করে এসে কারোরই শরীর আর সায় না দেওয়ায় সবাই স্নান সেরে ফ্রেশ হয়ে খেয়ে যে যার ঘরের বিছানায় ঢলে পড়ল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই সবাই তৈরি হয়ে লাউঞ্জে নেমে এলো অফিসের উদ্দেশ্যে। প্রজেক্ট সম্পর্কে জানা থাকলেও মানিসা শহরটা যে এত উন্নত সেটা কারোরই জানা ছিল না। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শহরটার বিভিন্ন শিল্পের ব্যাপ্তি দেখে মন ভরে গেল সবার। স্বপ্নিল জানত একটা কৃষি বিদ্যালয়ের কাজে এসেছে ওরা, কিন্তু এতটা এরিয়া জুড়ে যে প্রজেক্টটা হতে চলেছে সেটা ওর জানা ছিল না। প্রথম দিনের কাজ বুঝে নিয়ে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে ডিজাইন বুঝিয়ে দেওয়ার পর স্বপ্নিল গ্রুপের সবাইকে বলল, চলো এখন বরং কোথাও থেকে একটু ঘুরে আসি, এরপর কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলে কিন্তু আর বেরোতে পারবে না। সেই মতো একজন লোকাল গাইড ডেকে নিয়ে স্বপ্নিল জিজ্ঞাসা করল, তা কোথায় যাওয়া যেতে পারে? তুরস্কের লোকাল লোকজন তুর্কি ভাষাটায় যতটা স্বাচ্ছন্দ্য ইংরাজিতে ততটা নয়। এদের গাইড আহমেদ ভাঙা ভাঙা ইংরাজিতে বলল, আপনারা ক্রাইং রক দেখতে যাবেন? সেটা আবার কি? আলায়ান কায়া, মাউন্ট সিফিলিসের উপরে থাকা বিরাট একটা পাথর। এই পাথরটা দেখতে অনেকটা বসে থাকা মহিলার মতন। এই সব থেকে অদ্ভুত, এই পাথরের চোখের জায়গা থেকে অনবরত জল পড়ে। বলা হয় নাওবি নামে কোনো এক নারীকে নাকি পাথর করে দিয়েছিলেন দেবতা জিউস এই জায়গায়, তাই এটাকে নাওবের পাথরও বলা হয়। দলের সব থেকে গম্ভীর মানুষ অভিজিৎ এবার মুখ বিকৃত করে বলে উঠল, সত্য কুসংস্কার, এরকম হয় নাকি? স্যার, ও পাথর কিন্তু জীবন্ত। আমার সামনে যা বলছেন, যা ব্যবহার করছেন, কিন্তু ওই পাথরের সামনে করবেন না। আর ভুল করেও ওখানকার কোনো পাথরে হাত দিবেন না বা কিছু করবেন না, না হলে কিন্তু বিপদ নেমে আসবে, ভয়ানক বিপদ। আহমেদের কথা শুনে আর সবাই নট করলেও অভিজিৎ আর অর্ক ঘাড় কুঁজে দাঁড়িয়ে রইল। সবাই গাড়ির দিকে এগোতেই ওরা দুজনে নিজেদের দিকে তাকিয়ে হেসে নিল। চোখে চোখে হয়ে গেল এক অর্থবহ কথা। গাড়ি এগিয়ে চলল মাউন্ট সিফিলিস পাহাড়ের খাড়াই পথ ধরে। যতই ওপর দিকে উঠতে থাকে সবুজের সমাহার যেন ঘিরে ধরতে লাগলো ওদের। সবার মুগ্ধতা আরো বেড়ে গেল যখন ওরা পৌঁছল নাওবির পাথরের সামনে। অবাক হয়ে সবাই দেখল, সত্যি এই পাথরটা দেখতে একদম একটা বসে থাকা নারীর মতো। আর সব থেকে অদ্ভুত, দুটো জলধারা নেমে আসছে ওই পাথরের দুটো চোখের জায়গা থেকে। অবাক হলেও বিজ্ঞানমনস্ক সবাই বুঝল লাইমস্টোন দিয়ে তৈরি হওয়ার কারণেই এই জলটা নেমে আসছে। আহমেদ বোঝাচ্ছিল, ইনি নাওবিয়া নামে এক হতভাগ্য রানী, যে একই দিনে নিজের 14 সন্তানকে হারিয়ে দেবতার বরে পাথর হয়ে যায় এই জায়গায়। এইসব এইসব পাহাড়ি কুসংস্কার বলে আমাদের ভোলাতে পারবেন আহমেদ। লাইমস্টোন, স্ট্যালাগাটাইট, স্ট্যালাগামাইট তোমাদের মতো অল্প শিক্ষিত মানুষকে অবাক করতে পারলেও আমাদের পারবে না। আপনারা শহরের মানুষ, বিশ্বাস না করলে না করতেই পারেন, কিন্তু আমরা এই পাথরকে সম্মান করি, ভালোবাসি। রানী নিয়োবে এখানকার এখনও রানীর সম্মান পান। আশা করি আপনারা বিশ্বাস না করলেও আমাদের বিশ্বাস ভরসা ভাঙার চেষ্টা করবেন না। আচ্ছা, তোমাদের রানীর চোখে এখনো জল কেন? ওনার সন্তানরা তো সেই কবেই মাটিতে মিশে গেছে, তাহলে এখনো কেন? ভালো করে তাকিয়ে দেখুন, এখানে সহস্র পাথরের মধ্যে ঠিক 14টা পাথর একটু অন্য রকম, অন্য রঙের, কালচে লাল, ঠিক যেন ওই রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। বলা হয় এইগুলো নিয়বের সন্তানের দেহ। মায়ের চোখের সামনেই সন্তানরা এখনো আছেন। আমরা কেউই এই পাথরগুলোর ওপর পা পর্যন্ত রাখি না। কথিত আছে নিয়বে তার সন্তানদের এখনো চোখে চোখে রাখেন।
ওদের কেউ অসম্মান করলে বা ওই পাথরের উপর পা রাখলে নীরবে প্রতিশোধ নিতে কিন্তু নিজে আসেন। আহমেদের কথা শেষ হতেই ওই পাথরগুলোর দিকে এগিয়ে গিয়ে একটা পাথর ধরে টান দিতেই লালচে পাথরটা উঠে এলো অভিজিতের হাতে। সবাই হাহা করে উঠল, আর আহমেদ ধপ করে বসে পড়ল মাটিতে। স্বপ্নিল রেগে গিয়ে ঠান্ডা গলায় বলে উঠল, শোনো অভিজিৎ, তুমি কুসংস্কার নাই মানতে পারো, সেটা খুব ভালো কথা, কিন্তু কারোর বিশ্বাস ভেঙে মজা করাটা এইটা কিন্তু আমাদের ভারতীয় নীতি কখনোই নয়। যথেষ্ট অন্যায় কাজ করেছো। পাথরটা যেখান থেকে তুলেছো আবার ওখানে রেখে দাও, যাও। বস, আমরা কিন্তু কেউ এখন অফিসে নেই, আর ভুলে যেও না তুমি আমার থেকে বয়সেও অনেকটা ছোট। স্বপ্নিল অবাক চোখে তাকিয়ে রইল অভিজিতের দিকে। দলের সব থেকে বড় সদস্য দীপ্তেন্দুবাবু এবার বলে উঠলেন, শোনো, বয়সে স্বপ্নিল তোমার থেকে বড় না হলেও আমি কিন্তু এখানে সব থেকে বড় বয়সে। তুমি তো এতটাও বুঝ না অভিজিৎ। কথা শোনো, কথা শোনো, পাথরটা ফেলে দাও। আচ্ছা বেশ। বলেই পাথরটা ছুঁড়ে ফেলে দিল পাহাড়ের অতল খাদে। স্বপ্নিলের চোয়াল শক্ত হয়ে এলো। বেগতিক দেখে অর্ক অভিজিৎকে বলল, অভিজিৎ দা, এরকম করলে কেন? আরে আমি তো একজন মায়ের শোক কম করে দিলাম। চোখের সামনে সন্তানের দেহ নিয়ে তো ওনার শোক কম হবেই না, তাই না? আহমেদ এবার নিয়বির পাথরের দিকে মুখ তুলে একবার হাত জোর করে বলে উঠল, মা ওনার সন্তানদের কখনো হারাতে দেন না। উনি ঠিক ব্যবস্থা করে নেবেন, পাথর ঠিক ফিরে আসবে। আপনারা সাবধানে থাকবেন, নিজেদের দিকে নজর রাখবেন। আর আমার কিছুই বলার নেই। তারপর আর সেভাবে কারোরই মন ঠিক না লাগায় সবাই গাড়ির দিকে ফিরে এলো হোটেলে ফেরার উদ্দেশ্যে। গাড়ি পাহাড়ি পথ ধরে এগিয়ে চলল, কিন্তু কেউ লক্ষ্য করল না পাথরের চোখ দিয়ে আর জল পড়ছে না। আচ্ছা, পাথরের মাথাটাও কি একটু ঘুরে রয়েছে গাড়ির দিকে? কেউ খেয়াল করেনি আকাশের কোণে কখন মেঘ ঘনিয়ে এসছে। হোটেলে পৌঁছানোর আগেই ধেয়ে এলো এলোপাথারি ঝড়, আর তার সঙ্গে তুমুল বৃষ্টি। আর সবাই আসন্ন সন্ধ্যার আসরের কথা ভেবে হৈ হৈ করে উঠলেও আহমেদ একটু কেঁপে উঠল। স্বপ্নিল এতক্ষণ গোঁজ হয়ে বসে থাকলেও আহমেদের মুখের ভাব সে ঠিকই খেয়াল করেছে। কি হয়েছে? খুব ভুল করেছেন আপনার ওই বন্ধু। আগেও এখানে আসা অনেকে হারিয়ে গেছেন, কাউকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আরে তার সঙ্গে অভিজিতের কি সম্পর্ক? যারা হারিয়ে গেছে তারা সবাই ওই পাথরকে অবমাননা করেছিল, ওই আপনার বন্ধুর মতোই। আহমেদের কথা শেষ হতেই করকর শব্দে বাজ পড়ল, আর বাজ পড়ার পরেই শুরু হলো এক অদ্ভুত কান্নার আওয়াজ। কেউ যেন বুক ফাটা আর্তনাদ করে চলেছে একটানা অনেক দূরে কোথাও। সবাই এতক্ষণ মজার মুডে থাকলেও ওই কান্নার আওয়াজ সবাইকে চুপ করিয়ে দিল। শুধু আহমেদ এক টানা কিছু একটা বিড়বিড় করে চলল তার অদৃষ্টের কাছে। হোটেলে ফেরার পর বাকি সবাই ড্রিঙ্কস সহযোগে আড্ডা জমালেও স্বপ্নিল যায়নি। ও নিজের রুমে বসেই জানলা দিয়ে উদাস হয়ে বাইরের দিকে তাকিয়েছিল। কাঁচের জানলায় বৃষ্টির জল যেন দুর্বোধ্য আলপনা এঁকে যাচ্ছে। স্বপ্নিলের চোয়াল শক্ত।
অভিজিতের বেয়াদপি তার একদম সহ্য হয়নি। চিরকালের মেধাবী ছেলেটাকে এমনভাবে কেউ কোনোদিন অসম্মান করেনি। ঘটনার কথা মনে পড়ে যেতেই আবারও একবার তার হাতের মুঠো শক্ত হয়ে এলো। হঠাৎই দরজায় কি যেন নক করল। স্বপ্নিল উঠে দরজা খুলে দেখল দীপ্তেন্দুবাবু দাঁড়িয়ে আছেন হাতে ফোন নিয়ে। তোমার মা ফোন করেছেন। মানিসায় পৌঁছানোর পর থেকে এত কিছু পরপর চলতে থাকায় স্বপ্নিলের ফোনে নতুন সিম ভরা হয়নি। আর ভীষণ অর্গানাইজড দীপ্তেন্দুবাবু এসেই ফোন রেডি করেছেন। ওনার ফোন থেকেই সবাই বাড়িতে ফোন করে জানিয়েছেন পৌঁছানোর সংবাদ। তারপর থেকে ছেলের আর কোনো খোঁজ না পাওয়ায় স্বপ্নিলের মা অপলা দেবী এই নাম্বারেই ফোন করেছেন। ফোন হাতে নিয়েই যেন একটা ঝড় বয়ে গেল। অপলা দেবী চিৎকার করে বলে উঠলেন, বাবু, অনেক বড় হয়ে গেছিস না? একটা ফোন করা যায় না? আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, প্রেশার বেড়ে গেল আমার। কি রে বাবু, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? কিছু নয় গো মা, আমার খুব ক্লান্ত লাগছে, একটু ঘুম দরকার। এরপর টুকটাক কথা বলে ফোনটা রেখে দীপ্তেন্দুবাবুর হাতে দিয়ে দিতেই দীপ্তেন্দুবাবু স্বপ্নিলের কাঁধে হাত রাখলেন। তারপর বললেন, আজকের ঘটনায় খুবই আপসেট হয়ে গেছো, সেটা বুঝতে পারছি, কিন্তু ইয়ং ম্যান, এত সহজে ভেঙে পড়লে যে লিডার হওয়া চলে না। তুমি এত ইয়াং হয়েও এতটা অ্যাচিভ করেছো, এটা সবার তো সহ্য হবেই না। কিন্তু লিডারের কাজ হলো নিজের টিমের সবাইকে বুদ্ধি করে ট্যাকেল করা। তোমাকে তো এটা বুঝিয়ে দেওয়ার কোনো দরকার নেই। মাটির দিকে তাকিয়ে থাকা স্বপ্নিলের পিঠে আবারও একবার চাপড় মেরে দীপ্তেন্দুবাবু চলে গেলেন। স্বপ্নিল আলো নিভিয়ে শুয়ে পড়ল। কাঁচের জানলা দিয়ে বাইরে বিদ্যুতের খেলা দেখতে দেখতে কখন যে ঘুম নেমে এলো চোখে স্বপ্নিল ঠিক বুঝতে পারল না। ঘুমটা ভাঙল খুট করে একটা আওয়াজে। ঘুম ভেঙে উঠে বসেই স্বপ্নিল কিছু বুঝতে পারল না। হঠাৎ জানলার দিকে চোখ যেতেই স্বপ্নিল স্থির হয়ে গেল। বিদ্যুতের আলোয় সে দেখতে পেয়েছিল একটা মুখ। মুখ না বলে সেটাকে কঙ্কাল বলাই ভালো। সেই মুখ জানলায় মুখ ঠেকিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে স্বপ্নিলের দিকে। এক মুহূর্ত বা তারও অনেক বেশি স্বপ্নিল আর ওই বিভীষিকা একভাবে তাকিয়ে আছে একে অপরের দিকে। স্বপ্নিল বুঝতে পারছে না। এরপর হঠাৎই যেমন ভাবে এসেছিল ঠিক সেভাবেই ফিরে যায় সেই বিভীষিকা, আর স্বপ্নিল জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে বিছানায়। জ্ঞান হারিয়ে ফেলায় সে জানতে পারে না সেই বিভীষিকা যায়নি। সে প্রত্যেকের ঘরে হন্যে হয়ে খুঁজেছে কাউকে। শেষ রাতে একটা অপ্রকৃতিস্থ বুক ফাটা হাহাকার শুনে কেঁপে ওঠে হোটেলের প্রত্যেকটা মানুষ। খুব ভোরে বিছানায় উঠে বসে স্বপ্নিল মাথায় হাত দিয়ে গত রাতের কথা ভেবে শিউরে উঠল। মাথার হ্যাং ভাবটা কাটাতে উঠে রুম থেকে বেরিয়ে বারান্দায় গেল সে। তারপর জলো ঠান্ডা হাওয়ায় কেঁপে উঠল সে। তারপর একটু ধাতস্থ হতেই বাইরের দিকে তাকিয়ে সে মুগ্ধ হয়ে গেল। তুরস্কের মূল শহর ইজমিরের খুব কাছে অবস্থান করলেও মানিসাকে একটা মফস্বল এলাকা বলা চলে। শহরের ছাপ পড়লেও শহর এখনো পুরোপুরি থাবা বসাতে পারেনি এখানে। চারিদিকে গাঢ় সবুজের সমারোহ, আর দূরে আকাশের বুকে সিফিলিসের আদল যেন স্বপ্নিলের গতরাতের বিভীষিকাকে ভুলিয়ে দিল। একটু আরাম করে রেলিংয়ে হাত রেখে দাঁড়াতেই স্বপ্নিল দেখল দূর থেকে কারা যেন হোটেলের দিকেই আসছে।
শুধু আসছে না, একজন যেন আরেকজনকে বয়ে নিয়ে আসছে। একটু কাছে আসতেই স্বপ্নিল দেখল লোক দুটো আর কেউ নয়, দীপ্তেন্দুবাবু আর অভিজিৎ। অভিজিৎকে কাঁধে ভর দিয়ে প্রায় ছেঁচড়েই আনছেন উনি। স্বপ্নিল আর দাঁড়ালো না, দৌড় লাগালো লবির দিকে। লবিতে পৌঁছে স্বপ্নিল দেখল হোটেলের কর্মচারীরাও হাত লাগিয়েছে দীপ্তেন্দুবাবুর সাথে। লাউঞ্জের সোফায় ধরাধরি করে অজ্ঞান অভিজিৎকে শুইয়ে দিয়ে দীপ্তেন্দুবাবু বসে পড়ে হাঁপাতে লাগলেন। স্বপ্নিলের কথায় হোটেলের কর্মচারীরা ধরাধরি করে অভিজিৎকে রুমে নিয়ে এলো। দীপ্তেন্দুবাবুও এলেন। আচ্ছা, কি হয়েছিল এবার একটু বলুন তো। আমার 45 বছর বয়সে কাল রাতে প্রথম আমি এরকম ভয় পেয়েছি। কাল রাতে এরা সবাই একটু আনন্দ করছিল, তুমি জানোই। আমাকেও এরা জোর করে বসিয়েছিল, কিন্তু আমি শরীর খারাপ করছিল বলে ঘরে চলে যাই। ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎই কত রাতে খেয়াল নেই, একটা চরম অস্বস্তিতে ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসতেই একটা অদ্ভুত আওয়াজ পাই। মনে হয় আমাদের রুমের সামনের করিডোর দিয়ে কেউ যেন একটা হেঁটে চলে বেড়াচ্ছে। নর্মালি হাঁটলে সমস্যা ছিল না, কিন্তু যে হাঁটছিল তাকে যেন টেনে ছেঁচড়ে নেওয়া হচ্ছিল। আমি ভাবলাম ছেলেগুলোর কেউ অসুস্থ হলো কিনা। দরজা খুলে বাইরে বেরোতেই দেখলাম সিঁড়ি দিয়ে কেউ যেন নেমে যাচ্ছে। আমার তখন ঘুমটা পুরো কেটে গেছে, তাই আমিও পিছু নিলাম। নিচে নেমে দেখি অভিজিৎ টলতে টলতে এগিয়ে চলেছে, যেন সে স্লিপ ওয়াক করছে। অবাক হয়ে দেখলাম হোটেলের তালাবন্ধ গেটটা কোন মন্ত্র বলে যেন খুলে গেল। এতখানি বয়সে বয়ডোর না বোঝা আমি তখনও যুক্তি দিয়ে ভাববার চেষ্টা করে চলেছি, কিন্তু এরপর যা দেখলাম, আমার এতদিনের জমানো অহংবোধ কোথায় হারিয়ে গেল। আমি দেখলাম এই অভিজিৎ এগিয়ে চলেছে ছেঁচড়ে। তার আগে আপাদ মস্তক কাপড়ে ঢাকা কেউ একজন চলেছে হাওয়ায় ভেসে। ততক্ষণে আমরা অনেক দূর এগিয়ে গেছি হোটেল থেকে। হঠাৎ আমার সম্বিত ফিরতে আমি গিয়ে চাপটে ধরলাম অভিজিৎকে। ওকে ধরতেই ওই ছায়ামূর্তি মুখ ঘোরালো। দেখলাম কাপড়ে জড়ানো এক প্রাচীন কঙ্কালকে। সেই কঙ্কাল আমার দিকে তাকিয়ে অপ্রাকৃতিক এক চিৎকার করে উঠল। তারপর আমার চোখের সামনে সব মিলিয়ে গেল। আমি আর সহ্য করতে পারিনি, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। যখন জ্ঞান ফিরল অভিজিৎকে তুলে নিয়ে তারপরে আমি হোটেলে ফিরে চলে আসি। স্বপ্নিল এতক্ষণ হাঁ করে সবটা শুনছিল। দীপ্তেন্দুবাবুর কথা শেষ হতেই সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তাহলে কি গত রাতের সবকিছু সত্যিই হয়েছিল? কে ওই বিভীষিকা? আহমেদকে খুঁজতে হবে। ওই পারবে একমাত্র বলতে সেই বিভীষিকা সম্পর্কে, এবং আজই যেতে হবে আহমেদকে খুঁজতে। নির্দিষ্ট সময়ে সবাই রেডি হয়ে অভিজিৎকে ওর রুমে রেস্ট নিতে বলে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। সারাদিন কাজের পর সবাই যখন হোটেলে ফিরছে, স্বপ্নিল বলল ওর কিছু কাজ আছে, তাই ও একটু একটা জায়গায় যাবে। সবাই যেন হোটেলে ফিরে যায়। কেউ কোনো আপত্তি না করলেও দীপ্তেন্দুবাবু স্বপ্নিলকে কিছুতেই একা ছাড়লেন না। দুজনে মিলে একসাথে রওনা দিল আহমেদকে খুঁজতে। খুব বেশি একটা বেগ পেতে হলো না আহমেদকে খুঁজে বের করতে। যখন ওরা দুজন আহমেদের ডেরায় পৌঁছল, তখন আহমেদ খাটছিল। ওদের দুজনকে দেখেই শটান দাঁড়িয়ে উঠে আহমেদ বলল, এই বাবু ঠিক আছেন তো? গতকাল রাতের ওই ভয়ানক চিৎকার মনীষার অনেক মানুষই শুনেছে। স্বপ্নিল আর সময় নষ্ট না করে আহমেদকে সব ঘটনা খুলে বলল। আমাদের বাঁচাও আহমেদ,
তুমি তুমি জানো এই নিয়বেকে, কি তার উদ্দেশ্য? আমাদের জানাও, দয়া করে আমাদের বাঁচাও। বাবু, আমি তো এত লেখাপড়া জানি না, তবে এর কাহিনী আমাদের মুখে মুখে ফেরে, তাই যেটুকু জানি আমি বলতে পারি। তাই বলো না আহমেদ, তুমি যা জানো সেইটা বলো আমাদের। গ্রিকদের প্রধান দেবতা জিউস, তো এই জিউসের বউ এর নাম হেরা, কিন্তু অন্য দেবতাদের মতোই জিউসেরও অনেক উপপত্নী আছেন। সেরকমই একজন হলেন লেটো। তা জিউস আর লেটোর ভালোবাসার ফলে লেটো প্রেগন্যান্ট হয়ে যান। জিউস পত্নী হেরা সব শুনে প্রচণ্ড রেগে যান এবং লেটাকে শর্ত দেন কোনো স্থায়ী জমিতে তিনি জন্ম দিতে পারবেন না। জিউস হেরার আক্রোশ জানতেন, তাই তিনি লেটাকে গ্রিসে লুকিয়ে রাখেন। কিন্তু হেরা ছিলেন যথেষ্ট কৌশলী এবং হিংস্র। সপত্নীর এহেন ভাগ্য তার আর সহ্য হয় না। এই হেরা একটা বিশাল পাইথন পাঠালেন লেটাকে গ্রিস থেকে তাড়ানোর জন্য। পাইথন দেখে অসহায় গর্ভবতী লেটা পালিয়ে যেতে থাকেন, কিন্তু লুকানোর মতো কোনো জায়গা পান না। অনেক জায়গায় যাওয়ার পর অবশেষে তিনি পৌঁছান এই টেলোস দ্বীপে। এই দ্বীপ তখনও স্থির ছিল না, সমুদ্রের ঢেউ ওই দ্বীপকে দুলিয়ে যেত। তো ওই অসহায় লেটো ডেলাসকে দ্বীপে বললেন তাকে আশ্রয় দিতে এবং সন্তান জন্মে সাহায্য করতে। ডেলাস দ্বীপে হেরোর প্রকোপ জানলেও লেটোর অবস্থা দেখে রাজি হলো, কিন্তু হেরা এত সহজে মানবেন কেন? উনি এই লেথিয়া নামক একটা সন্তান জন্মের দেবীকে ডোলাস থেকে সরিয়ে দিলেন। এই দেবী সন্তান জন্মে সবাইকে সাহায্য করেন, কিন্তু তিনি চলে যেতেই লেটোর গর্ভযন্ত্রণা শুরু হলেও সন্তান জন্ম হয় না। গর্ভবতী লেটো প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকলেন জনবানব শূন্য ডেলস দ্বীপে। লেটোকে ধরতে ওই পাইথনও পৌঁছায়, কিন্তু ডেলস তখন ঠিক ওই দ্বীপেও ছিল না। একটা বিশাল ভাসমান পাথরের মতো ছিল, যেখানে শুধু একটাই গাছ ছিল। পাইথন ডেলসে পৌঁছতে না পেরে চলে যায়। এদিকে যন্ত্রণায় কাতরাতে থাকা লেটোকে দেখে এলিথিয়ার কষ্ট হওয়ায় তিনি সশরীরে না আসতে পারলেও আশীর্বাদ পাঠালেন। তার দীর্ঘ কষ্টভোগের পর জন্ম হলো যুদ্ধ, প্রেম ও সঙ্গীতের দেবতা অ্যাপোলোর। কিন্তু লেটোর দুর্ভাগ্য পিছু ছাড়ল না। হেরার পরবর্তী চালের কারণে অ্যাপোলো মায়ের স্নেহ কিন্তু পেলেন না। জন্মের পরই তিনি বড় হয়ে যান এবং মাকে সাহায্য করেন তার যমজ বোনকে জন্ম দিতে। দীর্ঘ 9 দিন 9 রাত প্রসব যন্ত্রণা ভোগ করার পর জন্ম নেন আর্তেমিস, অ্যাপোলোর যমজ বোন এবং ভার্জিনিটি, সৌন্দর্য আর যুদ্ধের দেবী। দেবরাজ জিউস হেরার এইসব কাণ্ডের ব্যাপারে জানতেন না। যখন জানতে পারলেন এইসব ব্যাপারে, তখন তিনি জ্বলে উঠলেন। নিজের স্ত্রীকে শাস্তি দিতে না পারলেও লেটোর এই কষ্টের কথা চিন্তা করে লেটোকে দিলেন সর্বশ্রেষ্ঠ মায়ের তকমা। আচ্ছা, এখানে নিয়বে কোথায়? আর আমি বুঝলাম না আমাদের বিপদের সঙ্গে এই গল্পের সম্পর্কটা কি? নিয়মের ব্যাপারে জানতে চাইলে লেটোর ব্যাপারে জানতেই হবে। বিশ্বাস করুন, আমি কিন্তু অতিরিক্ত কিছু বলছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন। হ্যাঁ, নিয়বে ছিল মাউন্ট সিপিলিসের রাজা ট্যালেন্টাস আর রানী অ্যাম্ফিয়নের কন্যা, রাজার মেয়ে, তারপর আবার সুন্দরী। নিয়বে দিন দিন চরম অহংকারী হয়ে উঠেছিল। কাউকে তোয়াক্কা না করা, সবাইকে ছোট করে দেখা ওর স্বভাব হয়ে উঠেছিল। কিন্তু কেলেঙ্কারিটা হলো দেবী লেটোর উদ্দেশ্যে পুজোর দিন। নিয়বের অহংকারে এত বেড়ে গিয়েছিল যে নিয়বে হঠাৎই বলে বসে, লেটোর মাত্র 2টো সন্তান, তারপরেও কি করে শ্রেষ্ঠ মার গডেস অফ প্রেগনেন্ট ওমেন হয়? আমার 7টা ছেলে 7টা মেয়ে, মোট 14 জন সন্তানের জননী আমি। তাহলে আমি লেটোর থেকে কম কিসে? অহংকারী পতনের মূল। এখানেও তাই হলো। অ্যাপোলো আর অ্যাটিমিস দুজনেই প্রবল মাতৃভক্ত।
একজন সামান্য পৃথিবীর নারী তাদের মাকে অসম্মান করেছে দেখে দুজনেই তেড়ে এলেন তীর ধনুক নিয়ে। নিমেষের মধ্যে শুরু হলো হাহাকার। নিয়বের ছেলেমেয়েরা প্রাণে বাঁচতে উঠে চলে গেল মাউন্ট সিপিলিসের উপর। নিয়বেও ছুটল সন্তানদের বাঁচানোর জন্য, কিন্তু নিয়বে পৌঁছানোর আগেই তার 14 জন সন্তান অ্যাপোলো আর অ্যাটিমিসের তীরে বিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে মাটিতে। নিয়বে বুক ফাটা আর্তনাদ করে লুটিয়ে পড়ল মাটিতে। নিয়বের যখন জ্ঞান ফিরল, সে দেখল তার চারিদিকে রক্তের যেন হোলি খেলা হয়েছে। সেই 14 জন সন্তান ছিল তার গর্বের আর প্রাণের মানুষ। তাদের ছিন্ন ভিন্ন দেহ ছড়িয়ে পড়ে আছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে। নিয়বে কাঁদতে কাঁদতে দেবতাদের উদ্দেশ্যে বিলাপ করতে থাকলো। নিয়বের কান্নায় দেবরাজ জিউসের আসন টলে গেল। জিউস যখন এলেন নিয়বের কাছে, তখন নিয়বে প্রার্থনা করলো তার সন্তানের প্রাণ। কিন্তু যে প্রাণ মিশে গেছে পরমাত্মার সাথে, তাকে আর ফিরে আনা সম্ভব নয়। নিয়বে তখন বলল, আমার জীবনের কোনো দাম নেই আমার সন্তানরা ছাড়া, তাই আমার জীবনাবসান করিয়ে দিন, কিন্তু এমন আশীর্বাদ করুন আমি যেন আমার সন্তানদের সাথে জুড়ে থাকি। যে ভুল আমি একবার করেছি সেই ভুল আমি আর করব না। আমার সন্তানদের আমার কাজ ছাড়া আমি আর করব না, আর করব না। জিউস বললেন তাই হোক। জিউসের আশীর্বাদে নিয়বে পরিণত হলো পাথরে, আর তার সন্তানদের মৃতদেহগুলো পরিণত হলো পাথরে। সন্তান হারানোর থেকে বড় বেদনার আর কিছু হয় না। একজন মায়ের কাছে তার নিয়বে পাথর হয়ে গেলেও তার চোখ দিয়ে অনবরত জল পড়ে, আর তার সন্তানদের কেউ অসম্মান করলে নিয়বে নিজে এসে বদলা নেয়। এটা এই হলো গল্প। আহমেদ থামতেই দেখল স্বপ্নীল আর দীপ্তেন্দুবাবু চোখাচোখি করে নিল। আহমেদ বলল, দেখুন বাবু, আপনারা শহরের মানুষ, আপনারা না মানতেই পারেন, কিন্তু নিয়বে আসে, নিয়বে আসে। আর কেউ বিশ্বাস না করলেও আমি করেছি। আমি কাল যা দেখেছি, দেখে দেখি একটা কেমন যেন খটকা ছিল মনে। বুঝতেই পারছিলাম না কি সেই খটকা। কিন্তু আজ আহমেদের কথা শুনে আমার মনে পড়ছে আমার ঠিক কোন জিনিসটা অদ্ভুত লেগেছিল। আপনি দেখেছেন? সর্বনাশ। মানে? শুধু দীপ্তেন্দুবাবু নয়, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু বিপদ যখন আসে তার সাথেই তার সমাধানও অবশ্যই আসে। এখন আমাদের সেটাই খুঁজতে হবে। তার আগে দীপ্তেন্দুবাবু, আপনার খটকাটা কি ছিল বেশ? যখন আমি অভিজিৎকে জড়িয়ে ধরলাম, ওই ভয়ানক মূর্তি অভিজিতের হাতটা চিপে ধরেছিল একবার। তারপর যখন চিৎকার করে উঠল, আমি আমি ওই বিভীষিকার চোখে জল দেখেছিলাম। সেরকম কোনো আশার কথা না শুনতে পেয়ে মনমরা হয়ে দীপ্তেন্দুবাবু আর স্বপ্নীল হোটেলে ফিরল। নিজের ঘরে যাওয়ার আগে দুজনেই গেল অভিজিৎকে দেখতে। অভিজিতের ঘরে তখন বাকি সবাই ছিল, যথারীতি পান আর ভোজনে ব্যস্ত। এত বড় একটা ঘটনা যে ঘটে চলেছে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। শান্ত স্বভাবের স্বপ্নীল নিজের টিম মেম্বারদের এমন অবস্থা দেখে রেগে গেল। দাঁতে দাঁত চেপে কঠিন গলায় বলল, তোমরা সবাই এখানে এসেছো একটা জরুরি কাজে, পিকনিক করতে নয়। আজ থেকে আমার টিম মেম্বারের মধ্যে যারা ড্রিঙ্ক করবে, পরের দিন তার নামে টার্মিনেশন লেটার আমি নিজে লিখবো, এটা মনে থাকে যেন। আর শোনো অভিজিৎ, বয়সে ছোট হলেও ডেজিগনেশনের দিক থেকে কিন্তু আমি তোমাদের সবার থেকে অনেকটা বড়, তোমাদের টিম লিডার। জোঁকের মুখে নুন পড়ার মতো অবস্থা হলো সবার।
সবাই ওই ঘর থেকে সুরসুর করে নিজের ঘরে চলে গেল। অভিজিৎ নিজের খাটে বসে রইল রাগে লাল হয়ে। স্বপ্নিল এবার অভিজিতের দিকে তাকিয়ে বলল, কালকে কি হয়েছিল জানো তুমি? তোমার এই সামান্য একটা মজার কারণে আমাদের টিমের সবাই একটা চরম বিপদের মধ্যে রয়েছে। আপনি টিম লিডার, আপনি বাঁচান সবাইকে, আমার তো এসব ভাবার কথা না। শোনো, আজ সকালে যদি আমি তোমাকে না ফিরিয়ে আনতাম না, তাহলে তোমার আর ফেরাই হতো না। না 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 না, আমি তোমার কাছ থেকে তার জন্য কৃতজ্ঞতা চাইছি না, কিন্তু তোমরা সবাই আমার থেকে ছোট, আর আমি চাই না কারোর কোনো ক্ষতি হোক। তাই জিজ্ঞেস করছি, তোমার কি আমাদের কিছু জানানোর আছে যেটা যেটা আমরা জানি না? আমার কিছু মনে নেই আপনারা যা বলছেন, তবে এই পাথরটা তোলার পর থেকেই এই যে দেখুন আমার ডান হাতে কেমন যেন একটা দাগ হয়ে গেছে। আমি কাল ফেরার পর থেকে অনেকবার হাত ধুয়েছি, অনেকবার, কিন্তু এই দাগটা কোনোভাবেই যায়নি। স্বপ্নিল আর দীপ্তেন্দুবাবু দেখলেন অভিজিতের ডান হাতে একটা অদ্ভুত গাঢ় খয়েরি রঙের দাগ, ঠিক যেন রক্ত শুকিয়ে জমে আছে ওখানে। কিন্তু ওই অত প্রাচীন পাথর থেকে এরকম রক্তের দাগ কিভাবে লাগতে পারে? স্বপ্নিল আর দীপ্তেন্দুবাবু একে অপরের দিকে তাকিয়ে নিলেন। অভিজিৎকে সাবধানে থাকতে বলে দুজনেই বেরিয়ে এলেন বাইরে। স্বপ্নিলকে চিন্তিত দেখে দীপ্তেন্দুবাবু বললেন, কি ভাবছো এত? অভিজিৎকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে। ও এই পাথরটা ছুঁয়েছে, নিয়বের মূল আক্রোশ কিন্তু ওর উপরেই আছে। দীপ্তেন্দুবাবু কিছু বলার আগেই কর্কর শব্দে বাজ পড়ল। দুজনেই চমকে উঠল। এতক্ষণ পরিবেশ একদম শান্ত থাকলেও কখন যে পরিবেশের পরিবর্তন শুরু হয়েছে ওরা কেউ বুঝতে পারল না। আজকে আবারও আসবে সেই বিভীষিকা। না না না, অভিজিৎকে কিন্তু এই ঘরে আর রাখা যাবে না। ঠিক আছে, আমি থাকবো ওর সাথে। যে যার নিজের ঘরে চলে গেল চেঞ্জ করতে। রাতে সবাই খাওয়া দাওয়ার পর আবারও একবার অভিজিৎকে দেখতে গিয়ে দেখল অভিজিৎ ওর ঘরে নেই। এত রাতে এত বৃষ্টির মধ্যে কোথায় গেল অভিজিৎ? কেউ সেটা ঠিক বুঝে উঠতে পারল না। দীপ্তেন্দুবাবু ছিটকে বেরোলেন হোটেল থেকে, যদি পাওয়া যায় অভিজিৎকে। কিন্তু অদৃষ্ট যাকে টেনে নিয়ে যায় তার কি আর ফেরা হয়? স্বপ্নিল আর বাকিরা দীপ্তেন্দুবাবুকে অনেক ডাকলেন, কিন্তু তিনি শুনলেন না। প্রকৃতির চরম দুর্যোগ মাথায় নিয়ে চারজন হতভাগ্য যুবক দিশাহারার মতো খুঁজতে লাগলো আশেপাশে অভিজিৎ আর দীপ্তেন্দুবাবুকে। সব দুঃস্বপ্নের মতোই এই রাতটাও কাটল। ভোরের আলোয় স্বপ্নিল হাঁটতে লাগলো মাউন্ট সিফিলিসের উদ্দেশ্যে। বেশি দূরে যেতে হলো না। রাস্তার ধারে এক জায়গায় একজনকে উপুর হয়ে পড়ে থাকতে দেখে তাকে ঘুরিয়ে মুখটা দেখতে গিয়েই দেখল দীপ্তেন্দুবাবু। অজ্ঞান হয়ে পড়ে আছেন মানুষটা। স্বপ্নিল কোনো রকমে ওনাকে তুলে হোটেলে ফিরে এলো। হোটেলে পৌঁছতেই স্বপ্নিল দেখল আহমেদও বসে আছে বাকি তিনজনকে সঙ্গে নিয়ে। গতকাল পর্যন্ত যারা অলৌকিক কিছু মানত না তাদের মধ্যে আজ ঢুকেছে মৃত্যু ভয়। স্বপ্নিল ফিরতেই সবাই মিলে ধরাধরি করে দীপ্তেন্দুবাবুকে ওনার ঘরে নিয়ে গেল। একটু ফার্স্ট এইড করেই উনি চোখ খুললেন। একটু চারিদিকে চোখ বুলিয়ে নিয়েই কান্নায় ভেঙে পড়লেন উনি। স্বপ্নিল গিয়ে ওনাকে ধরে কি হয়েছিল সেটা জানতে চাইতেই দীপ্তেন্দুবাবু যা বললেন সেটা শুনে সবাই চমকে গেল। দীপ্তেন্দুবাবু, কি হয়েছে কি আপনার? কাঁদছেন কেন? আমি তো দৌড়ে বেরিয়ে গেলাম যদি অভিজিৎকে পাই। বুঝতেই পারছিলাম কোথায় গেলে ওকে পাবো, কিন্তু এই ভীষণ ঝড় বৃষ্টিতে রাস্তা ঠিক রাখতে পারছিলাম না। হঠাৎই একটা গাড়ি দেখে হাত দেখিয়ে থামাই। গাড়িটা এক স্থানীয় মানুষের, উনি নিজের বাড়ি ফিরছিলেন। আমি মাউন্ট সিফিলিসের কথা বলতেই এমন করে আমার দিকে তাকালেন যেন আমি পাগল কেউ। অনেক বোঝানোর পর
উনি বললেন পাহাড়ি রাস্তায় এত রাতে কেউ গাড়ি চালায় না, তাও এরকম চোখের মধ্যে। উনি নিজেও কাছেই গ্যারেজে গাড়িটা রেখে হেঁটে বাড়ি ফিরবেন, তাও আমি জোর করায় আমাকে কিছুটা রাস্তায় এগিয়ে দিয়ে যান। আমি আর কিছু চিন্তা না করি এগোতে থাকি। হঠাৎই পাহাড়ের দিকে চোখ পড়তেই দেখি একটা বিশাল কালো কিছু যেন নড়ছে। ঠিক সেই সময় একটা বাজ পড়ল। বাজের আলোয় দেখলাম একটা বিশাল অবয়ব অস্বাভাবিক ভাবে এক হাতে কিছু ধরে পাহাড় বেয়ে উঠে চলেছে। লক্ষ্য করতেই দেখলাম ওই বিভীষিকা জানি উঠে চলেছে। সেটা একটা মানুষ। যে লোকটার গাড়ি করে আপনি গিয়েছিলেন ও আমার বন্ধু। আজ ভোরবেলা আমাদের থেকে একজন পাগলের কথা বলল, যে নাকি রাতে মাউন্ট সিভিলিস দেখতে চেয়েছিল। তা শুনেই আমি বুঝলাম আপনাদের মধ্যেই কেউ একজন হবেন, তাই আমি চলে এলাম কি বিপদ হলো সেটা দেখতে। কিন্তু যা বুঝলাম এই অভিজিৎ বাবু কিন্তু আর ফিরবেন না। তবে আপনারা যত তাড়াতাড়ি পারেন ফিরে যান, বিপদ কিন্তু কাটেনি, ও আবার আসবেই। টিমের সব থেকে ভীতু সদস্য সৌর্য বলে উঠল, কেন? আমরা তো কিছু করিনি, তাও আবার আসবে কেন? নিয়োগে ছিলেন অহংকারী, তার অহংকারের চরম মূল্য দিয়েছিলেন তিনি। কিন্তু এই অহংকার মাথা নত করেছিল শুধু দেবতার কাছে। সাধারণ মানুষ হয়ে নিয়োবেকে অসম্মান করলে নিয়োবে তাদের সবাইকে নিয়েই ছাড়েন। তাই বাঁচতে হলে পালান। নিয়োবে দেবতাদের আশীর্বাদে নিজের সন্তানদের কাছ থেকে বেশি দূরে যেতে পারবে না। এটাই আপনাদের সুযোগ, পালিয়ে যান। স্বপ্নিল কিছু বলার আগেই হুড়োহুড়ি পড়ে গেল। সবাই দৌড়ে যে যার ঘরে চলে গেল জিনিসপত্র গোছাতে। সবাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলেও স্বপ্নিল বলল, আমি যেতে পারবো না। একটা দায়িত্ব নিয়েছি আমি, আর সেখান থেকে কিছুতেই এভাবে পালিয়ে যেতে আমি পারবো না। কাজটা শেষ করে তারপরে আমি যাব। আর তোমরা যে রেডি হয়ে গেলে, ফ্লাইটের টিকিট আছে তোমাদের? যাবে কিসে? আমরা এখান থেকে ইজমির চলে যাব আজ। ওখান থেকে কিছু একটা ব্যবস্থা করব, তা এখানে বসে থাকতে পারবো না। টিমের সব থেকে চুপচাপ সদস্য চয়ন বলল, আহমেদ, আপনি প্লিজ আমাদের সাথে চলুন ইজমির পর্যন্ত। আসলে যা ঘটে চলেছে পরপর, একেবারেই সাহস পাচ্ছি না। স্যার, আপনি কিন্তু খুব রিস্ক নিলেন। তবে থাকবেন যখন সাবধানে থাকবেন স্যার। স্যার, আপনারা চলুন। ওরা চলে যেতেই দীপ্তেন্দুবাবু স্বপ্নিলের দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার মায়ের একমাত্র সন্তান, তাই না? হ্যাঁ, কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন কেন? তোমার সাথে থাকছি মানে আমারও কিছু দায়িত্ব থাকে তোমার জন্য। একজনকে তো ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না, কিন্তু তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিতে যেন পারি সুস্থভাবে। ভগবান যেন এই আশীর্বাদটুকু করেন আমাকে। সারাদিন কাজের মধ্যে কেটে গেলেও সন্ধ্যা হতেই হোটেলে ফেরার কথা ভেবে দুজনেই মনমরা হয়ে পড়ল। চরম হতাশায় দুজনেই মাথা ঝুঁকিয়ে হোটেলে পৌঁছতেই যেন ভূত দেখার মতো চমকে উঠল। হোটেলের লবিতে মাথায় হাত দিয়ে টিমের বাকি তিনজন বসে আছে, আর সাথে আহমেদও। সব থেকে উদ্বেগের কথা, কেউই অক্ষত অবস্থায় নেই। স্বপ্নিল আর দীপ্তেন্দুবাবুকে দেখেই তিনজন পূর্ণবয়স্ক যুবক হাউমাউ করে কেঁদে উঠল। আমরা ট্র্যাপড স্যার, আমাদের কাউকে ও যেতে দেবে না। এখানেই আটকে রেখে পিষে পিষে মারবে। গাড়ি করে যাচ্ছিলাম আমরা, প্রায় ইজমিরের কাছে পৌঁছেও গিয়েছিলাম। হঠাৎই গাড়ির ব্রেক ফেল করে। আমাদের ড্রাইভার বলে গাড়িটা যেন কেউ খাদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।
ও গাড়ি কন্ট্রোল করতে পারছে না। বিপদ বুঝে আমরা কোন রকমের দরজা খুলে বাইরে ঝাঁপিয়ে পড়ি। আমরা বেরিয়ে যেতেই গাড়িটা একটা বিশাল গাছের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়। গাড়ির ড্রাইভার আমার বন্ধু ছিল স্যার, ওখানেই শেষ হয়ে যায় স্যার। স্যার আমি এসবের মধ্যে থাকতে পারবো না স্যার, আমার বউ বাচ্চা আছে। নিয়োকে এতটা অসম্মান করার কারণে নিয়োগের রাগ গিয়ে পড়েছে আপনাদের উপর, আপনাদের সবার উপর। আপনাদের কাউকেও ছাড়বে না। আমি সাথে থাকলে আমাকে হয়তো শেষ করে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। আমি প্রার্থনা করবো আপনাদের জন্য। বলেই আর দাঁড়ালো না আহমেদ। অন্ধকারে আহমেদের মিলিয়ে যাওয়াটা অসহায়ের মতো দাঁড়িয়ে দেখতে থাকলো ওরা পাঁচজন। রাতে সবাই মিলে একই ঘরে কাটিয়ে দেবে বলে ঠিক করল। কারোরই আলাদা থাকার সাহস নেই। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে সবাই স্বপ্নিলের ঘরে গিয়ে হাজির হলো। সন্ধ্যা থেকেই যথারীতি ঝড় বৃষ্টি শুরু হয়েছে। দম বন্ধ করে সেই বিভীষিকার জন্য অপেক্ষা করতে করতে সবারই যখন একটু ঝিম ধরে এসছে, ঠিক সেই সময় দরজায় শুরু হলো নক করার আওয়াজ। স্বপ্নিল একাই জেগেছিল, বাকি সবাই ধকলে চিন্তায় এলিয়ে পড়েছে। প্রথমে নকটা শুনে স্বপ্নিল ভাবল ঝড়ের জন্য এরকম আওয়াজ হয়েছে হয়তো। একটু শান্ত হয়ে বসতেই আবারও দরজায় নক শুরু হলো। স্বপ্নিল তাড়াতাড়ি করে উঠে যেতেই দীপ্তেন্দুবাবু ওর হাতটা চেপে ধরলেন। স্বপ্নিল ওনার দিকে তাকাতেই দীপ্তেন্দুবাবু ওকে হাত দেখিয়ে চুপ করতে বললেন। এবার নক করার সাথে সাথে বাইরে থেকে কেউ যেন ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, দীপ্তেন বাবু, আমাকে বাঁচান। দীপ্তেন বাবু, আমাকে বাঁচান। স্বপ্নিল লাফ দিয়ে উঠল। অভিজিৎ না? তাহলে অভিজিৎ বেঁচে আছে? দীপ্তেন্দুবাবুর হাত ছাড়িয়ে স্বপ্নিল ছুটে গিয়ে দরজাটা খুলতে যেতেই সৌর্য দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে স্বপ্নিলের দিকে হাত জোর করে বলল, স্যার অভিজিৎদা আর নেই, থাকতে পারে না। আপনি দরজা খুলবেন না প্লিজ। স্বপ্নিল 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 শোনো শোনো, আমি 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 অভিজিৎকে যেভাবে দেখেছি, ওর বেঁচে থাকার যদি 1% আশা থাকতো, আমাকে কেউ আটকাতে পারতো না। ওকে আমি বাঁচাতে যেতামই। কিন্তু বিশ্বাস করো, বাইরে যে এসেছে সে অভিজিৎ নয়। দরজাটা খুলো না স্বপ্নিল। ততক্ষণে বাইরে থেকে দরজায় ধাক্কা মেরে দরজা প্রায় ভেঙে ফেলার চেষ্টা করে চলেছে কেউ, আর মুখে বলে চলেছে, কেউ বাঁচবে না। আমাকে যখন শেষ হতেই হলো, আমি কাউকে বেঁচে ফিরতে দেব না। খোল দরজা। দেখবি না আমার নতুন মা আমার কি চেহারা করেছে, দেখবি না? বাইরের অবস্থা দেখে ঘরের ভেতরে সবাই একে অপরকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগল। বড়জোর 10 মিনিট চলল এই তাণ্ডব। তারপরেই যেমন হঠাৎ শুরু হয়েছিল সেরকমই হঠাৎ থেমে গেল। দরজায় আর কোনো ধাক্কার শব্দ নেই, বাইরের আওয়াজও বন্ধ হয়েছে। সবাই যখন ভাবছে যে আজ রাতের মতো হয়তো সবাই বেঁচে গেল, ঠিক তখনই পেছন থেকে একটা চিৎকার ভেসে এলো। সবাই তাকিয়ে দেখল কখন যেন বারান্দার দরজাটা খোলা হয়েছিল, আর সেই দরজা দিয়েই হাত বাড়িয়ে কাউকে তুলে নিয়েছে সেই বিভীষিকা। ঘর অন্ধকার থাকার জন্য ঠিক বোঝা যাচ্ছে না পরিষ্কার অবয়ব। হঠাৎই একটা বাজ পড়ায় চারিদিক আলো হয়ে উঠল, আর সবাই চেঁচিয়ে উঠল,
সেই বিভীষিকার হাতে ছটফট করতে করতে দীপ্তেন্দুবাবু চিৎকার করে বলে উঠলেন, একজন মাকে হারাতে পারে শুধু একজন মাই। আমার তো আর মা নেই, কিন্তু তোমরা সবাই চেষ্টা করো, নিয়মের ইতিহাস ভালো করে পড়ো, রাস্তা পাবে। ওই বিভীষিকা দীপ্তেন্দুবাবুর একটা পা ধরে এগিয়ে চলল মাউন্ট সিফিলিসের দিকে। স্বপ্নিলের চোয়াল শক্ত হয়ে গেল, একসাথেই তার কপালে ভাঁজ পড়ল। কি বললেন দীপ্তেন্দুবাবু? মা? ঠিক তো? রোজকার মতো একটা চরম বিষণ্ণ সকাল এলো, সাথে নিয়ে এলো রাজ্যের দুশ্চিন্তা আর ভয়। বাকি সবাই দুশ্চিন্তায় ডুবে থাকলেও স্বপ্নিল সকাল সকাল বেরিয়ে গেল কাউকে কিচ্ছু না বলে। সৌর্য আর অর্ক শুয়ে শুয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎই চয়ন এসে বলল, স্যার কোথায় গেছেন তোমাদের বলে গেছেন? না তো, উনি হোটেলে নেই। চয়ন কোনো কথা না বলে মাথা নাড়ল। সারাটা দিন কেটে গেল, স্বপ্নিল ফিরল না। যত সন্ধ্যা বাড়তে লাগলো, সবাই মাথায় হাত দিয়ে বসল। কি হবে এবার? কারোরই ঘটনার গুরুত্ব সম্বন্ধে কোনো ধারণা না থাকায় কেউই ওই নিয়বের সম্পর্কে কিছুই জানে না। যারা জানতো তাদের মধ্যে কেউ নেই। আজ তাহলে কি হবে রাতে? যখন সে আসবে, কোনো প্রতিরোধ ছাড়াই নিজেদের সঁপে দিতে হবে। দুশ্চিন্তায় সবাই চোখের জল ফেলতে শুরু করলো। অর্ক ফোন করলো নিজের মাকে। যেই মায়ের ওপর সারাদিন চিৎকার না করলে তার ভাত হজম হয় না, যার সবকিছু সব ব্যাপারই তার ব্যাকডেটেড বলে মনে হয়, আজ তাকেই কেন যেন অনেক বেশি মনে পড়ছে তার। ইচ্ছা করছে মায়ের কোলে একটু চোখ বন্ধ করে শুতে। ওপাশে ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই এত কথা বলা অর্কর দু চোখ দিয়ে বন্যা নেমে এলো। অর্ক কথা বলতে বলতে খেয়াল করল চয়ন চুপচাপ কোথাও বেরোচ্ছে। অর্ক ওকে ডাকতে যাওয়ার আগেই চয়ন ওর চোখের আড়াল হয়ে গেল। অর্ক মায়ের সাথে কথা শেষ করে সৌর্যর ঘরে যেতেই অবাক হয়ে গেল। স্বপ্নিল বসে আছে সৌর্যর সাথে। অল্প বয়সেই এত কিছু অ্যাচিভ করে ফেলা বসকে কোনোদিনই অতটা ভালো লাগেনি অর্কর, যতটা আজ লাগলো। কোম্পানিতে জয়েন করার পর থেকেই যার প্রতি একটা অদ্ভুত ঈর্ষাবোধ কাজ করত, তাকেই আজ গিয়ে জড়িয়ে ধরল অর্ক দুহাতে। স্বপ্নিল অর্কর আবেগ সংযত হওয়া পর্যন্ত সময় দিল, তারপর বলল, অনেক কথা আছে। চয়ন কোথায়? অর্ক বলল চয়নের বেরোনোর কথা। স্বপ্নিল কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, নিয়বে ছিলেন একজন অহংকারী রানী। তার অহংকার দেবতাদেরও মানেনি কখনো। এবং তার অহংকার শেষ হয়েছিল কি করে জানো? তার সন্তানদের মৃত্যুতে। দীপ্তেন্দু একটা বিশাল ক্লু দিয়ে গেছেন। আমাদের শুধু 3 দিন অপেক্ষা করতে হবে। এই 3 দিন আমরা একসাথে এই একই ঘরে থাকব। রাতে যাই হয়ে যাক না কেন, কেউ কিন্তু বাইরে বেরোবে না, আমি বারবার বলছি। কি হবে 3 দিন পর? আচ্ছা অর্ক, তোমার মায়ের সামনে তোমাকে যদি কেউ অপমান করে তাহলে ঠিক কি হবে? যে অপমানটা করবে আমার মা তাকে খুন্তি বেটা করবে। ভেবে দেখো তো, একজন মা তার সন্তানদের মৃতদেহ আগলে এসেছেন কত শতাব্দী ধরে। তার সন্তানদের অপমান করা হয়েছে তারই সামনে। তার কি অবস্থা হতে পারে? তোমাকে তো তোমার মা চাইলে বুকে জড়িয়ে তোমার অপমান ভুলিয়ে দিতে পারে, কিন্তু নিয়বে বুকের ভেতরে ধিক ধিক করে জ্বলা কষ্ট, আর তার উপরে সন্তানদের অপমান। সূর্য আর অর্ক মাথা নামিয়ে নিল।
আমাদের কাজ হবে মাকে শান্ত করা, কিন্তু চিন্তাটা হলো চয়ন কোথায় গেল। ও কোনো হঠকারিতা না করে বসলেই হলো, একবার দেখতে হবে। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়তে লাগলো। শুরু হলো ঝড়ের তাণ্ডব। স্বপ্নিলরা নিজেদের কাজ ঠিক করে নিয়েছে, শুধু একটাই চিন্তা, চয়ন ফেরেনি। মৃত্যু ভয় পৃথিবীর সব থেকে বড় ভয়। এই ভয়ে চয়ন এখন কি করছে, কোথায় আছে, কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে কিনা, এটাই তাদের চিন্তা। খাওয়া দাওয়া সেরে সবাই ঘর বন্ধ করে একই ঘরে চুপ করে বসে রইল সেই বিভীষিকার অপেক্ষায়। সারা রাত চরম দুশ্চিন্তায় কাটলেও ওরা অবাক হয়ে দেখল যে রাত কেটে ভোর হতে যাচ্ছে, কিন্তু সেই বিভীষিকা আসেনি ওদের কাছে। একটু হাঁপ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে যখন অর্ক আর সূর্য বসেছে, তারা হঠাৎই লক্ষ্য করল স্বপ্নিল আবারও গম্ভীর চিন্তায় মগ্ন। স্যার, আমরা আরও একটা রাত মিশে গেলাম। আপনি আপনি মন খারাপ করে আছেন কেন? এতটা স্বার্থপর হয়েও না। আমরা সুস্থভাবে বেঁচে আছি মানে কেউ একজন সুস্থ নেই। নিয়বে কিন্তু চুপ করে বসে থাকবে না, চয়নকে খুঁজতে হবে। স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি যাব না। আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে চাই। এভাবে বেঘরে মরে যেতে চাই না, প্লিজ স্যার। আমরা ঠিক কতজন এসেছিলাম সূর্য? একটা টিম মানে বোঝো, টিমের কি মানে? হ্যাঁ, টিমের মেম্বারদের মধ্যে কিন্তু ব্যক্তি স্বার্থের থেকেও টিমের স্বার্থটা প্রাধান্য পায়। দীপ্তেন্দু বাবু কিন্তু চাইলে নিজের ভালোটাই বুঝতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়েও আমাদের সবাইকে মোক্ষম ক্লুটা দিয়ে গেছেন তিনি, যাতে আমরা বাঁচি। যাই হোক, তোমাদের কাছে এই এক্সপেকটেশন নেই আমার। আমি চাইও না তোমাদের কোনো ক্ষতি হোক। তোমাদের ব্যবস্থা আমি করে রেখেছি, তোমাদের কিচ্ছু হবে না, ভয় নেই। কিন্তু আমি একাই যাব চয়নকে খুঁজতে, আর আমি যতক্ষণ বেঁচে আছি চেষ্টা করব যতজনকে বাঁচিয়ে রাখা যায়। আমি বেরোচ্ছি, তোমরা সাবধানে থেকো। স্বপ্নিল কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল। সূর্য আর অর্ক একে অপরের দিকে তাকিয়ে বসে রইল অবাক হয়ে। স্বপ্নিল এগিয়ে চলেছে মাউন্ট সিফিলিসের দিকে দৃঢ় পদক্ষেপে। এত ভোরে কোনো গাড়ি পাওয়া যায়নি, তাও স্বপ্নিল একভাবে এগিয়ে চলেছে। হঠাৎ করেই একটা অদ্ভুত অনুভূতি হলো স্বপ্নিলের। মনে হতে লাগলো কেউ যেন তার পিছু নিয়েছে। সাথে তেমন টাকা পয়সা না থাকলেও স্বপ্নিলের একটা অদ্ভুত ভয় করতে লাগলো। সে আসেনি তো? শুধু যে সে রাতের বেলাতেই চলাফেরা করে তা তো নাও হতে পারে। স্বপ্নিল বুঝল খুব ভুল হয়ে গেছে আবেগের বশে একা একা বেরিয়ে আসাটা। এখন যদি স্বপ্নিল শেষ হয়ে যায়, সব পরিকল্পনা এক্সিকিউট করতে পারবে তো সবাই মিলে? কোনো ভুল হলেই তো আর কারোর ফেরা হবে না। এইসব চিন্তা করতে করতে স্বপ্নিল ঘুরে দাঁড়ালো। যেই আসুক সামনে থেকে দেখবে তাকে, পেছন থেকে যাতে কিছু করতে না পারে। স্বপ্নিল ফিরে দাঁড়াতেই দেখতে পেল দুজন এগিয়ে আসছে। দূর থেকে তাদের স্পষ্ট বোঝা না গেলেও কারা আসছে বুঝতে পেরে তার মুখে হাসি ফুটে উঠল। স্যার, ভীষণ সরি স্যার, আমার আপনাকে ওভাবে বলা উচিত হয়নি, আমাকে ক্ষমা করবেন স্যার। মৃত্যু ভয় সব থেকে বড় ভয় ভাই। তুমি কার কাছে ক্ষমা চাইছো? এখানে কার ভয় নেই বলো তো? এ সমস্ত ভেবো না। আমরা কোথায় যাব স্যার? দেখো, চয়ন কোথায় আছে আমি জানি না, তবে নিয়বের আর যাওয়ার জায়গা নেই। ওর থাকার জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই। আমার মনে হয় আমাদের ওদিকেই যেতে হবে। কথা বলতে বলতে তিনজন এগিয়ে চলল বড় রাস্তা ধরে, যদি কোনো গাড়ি পাওয়া যায়। বেশি দূরে যেতে হলো না। কিছু দূর গিয়েই অর্ক হঠাৎ রাস্তার পাশে তাকিয়ে চিৎকার করে উঠল, চয়ন! স্বপ্নিল সূর্য দুজনেই ফিরে তাকিয়ে দেখল রাস্তার পাশে একটা ছোপের আড়াল থেকে বেরিয়ে আছে একটা হাত। অর্ক ছুটে গিয়ে হাতটা ধরে টানতেই হাতটা অর্কর হাতে উঠে এলো।
অর্ক টাল সামলাতে না পেরে থপ করে বসে পড়ল মাটিতে। ভয়ে স্বপ্নীলের হাত চেপে ধরল সূর্য। স্বপ্নীলও ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল এই অবস্থা দেখে, কিন্তু নিজেকে একটু সামলে নিয়ে স্বপ্নীল বলে উঠল, আরে তোমরা ধরে নিচ্ছ কেন? ওটা চয়ন নাও তো হতে পারে, আগে গিয়ে দেখো। এই যে ঘড়িটা, এটা এটা আমার, এই ঘড়িটাই চয়ন নিয়েছিল আমার কাছ থেকে। ওর ওর পছন্দ হয়েছিল বলে, ওর পছন্দ হয়েছিল বলে ও আমার কাছ থেকে এই ঘড়িটা নিয়েছিল। সবকিছু সামলে অর্ক আর সূর্যকে একই সাথে অনেক কষ্ট করে নিয়ে হোটেলে ফিরেই স্বপ্নীল দেখল যে আহমেদ বসে আছে। তারা ফিরতেই আহমেদ বলে উঠল, চয়ন স্যার কোথায়? উনি আপনাদের সঙ্গে নেই কেন? আহমেদ সব বুঝে বলল, চয়ন স্যার কাল খুঁজে খুঁজে আমার কাছে এসেছিল, আমাকে খুব জোরাজুরি করেছিল, কিন্তু যদি আমি কিছু ব্যবস্থা করতে পারি। আমার পরিবার ছিল, ওরা খুব ভয় পেয়ে চয়ন স্যারকে বেরিয়ে যেতে বলেছিল। স্যার বেরিয়ে যাওয়ার পর আমি অশান্তি করে বেরিয়ে আসি বাড়ি থেকে স্যারকে খুঁজতে, কিন্তু ওই ঝড় বৃষ্টির মধ্যে আমি ওনাকে খুঁজে পাইনি। তাই আজ সকাল হতেই বেরিয়ে এসেছি খোঁজ নিতে। যদি জানতেন এরকম হবে, আমি কখনোই ছাড়তাম না ওনাকে, কখনো না। স্বপ্নীল আহমেদকে কোনো রকমে বাড়ি পাঠিয়ে অর্ক আর সূর্যকে বলল, আর 2 দিন আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে, তারপরে আশা করছি আর কোনো ভয় নেই। কিন্তু যাই হয়ে যাক, আজকে রাতে কিন্তু আমরা কেউ বাইরে বেরোবো না, হ্যাঁ? মনে থাকে যেন। দিন কেটে রাত এলো, বাড়তে লাগলো ঝড়ের শোঁ আওয়াজ, আর তার সাথে ভেসে আসতে লাগলো কান্নার আওয়াজও, যেন পূর্ণবয়স্ক পুরুষেরা ফুলে ফুলে কাঁদছে। হঠাৎই শুরু হলো দরজায় বাড়ি মারা আর সমবেত কণ্ঠে বিলাপ আর দোষারোপ। ঘরের মধ্যে 3টি যুবক কেমন করে কানে 2 হাত চেপে ধরে চোখ বন্ধ করে কাটিয়ে দিল ওই ভয়ঙ্কর রাত, সেটা শুধু তারাই জানে। সব রাতেরই ভোর হয়, এই রাতেরও কাটল। শুধু ভোরের দিকে একটা বীভৎস চিৎকার কাঁপিয়ে দিল সবাইকে। সকাল হতেই স্বপ্নীল হোটেল থেকে বেরিয়ে গেল ঘুমন্ত অর্ক এবং সূর্যকে রেখে। অনেক বেলায় ঘুম থেকে উঠেই দুজনে চমকে গেল। ঘরে শুধু ওরাই নেই, সামনে সোফায় বসে আছে ওরা কারা? মা! চোখ দুটো ভালো করে মুছেই অর্ক মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, সেই ছোটবেলার মতো। সূর্যও এতক্ষণ মাকে জড়িয়ে ধরেছে। আবেগ একটু সংবরণ হতেই সূর্য আর অর্ক স্বপ্নীলের দিকে ফিরল। স্যার, হঠাৎ মায়েদের নিয়ে এলেন কেন? হ্যাঁ, এই বিপদের মধ্যে মায়েদের আনার অর্থই তো তাদেরও বিপদে ফেলা। আগে সবাই বসো, দেখো আমি অনেক ভেবে চিন্তেই কিন্তু মায়েদের এখানে এনেছি, আগে আমার কথাটা শুনে নাও সবাই। তারপর স্বপ্নীল নিয়বির পুরো গল্পটা শোনালো সবাইকে। সব শোনার পর অপলা দেবী বললেন, আহারে, বেচারির কতটা কষ্ট আমি ভাবতেই পারছি না। আমার বাবুকে কদিন দেখতে না পেলেই চিন্তায় অর্ধেক হয়ে যায়, সেখানে 14 জন সন্তানের মৃত্যু শোক। হা ভগবান! বাবা, আমার ছেলেটা কোথায়? তোমাদের সবাইকে তো দেখতে পাচ্ছি এখানে, তোমরা সবাই আছো, কিন্তু আমার চয়নকে দেখছি না কেন? আমার চয়ন কোথায়? হ্যাঁ, আমার ছেলে কোথায়? আমি অনেক চেষ্টা করেছিলাম কাকিমা, তাও চয়নকে আটকাতে পারিনি। চয়নের মা একদম চুপ করে বসে রইলেন, পাথরের মতো অবিচল হয়ে। অপলা দেবী সহ বাকি মায়েরাও যখন এসে ধরলেন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, উনি ছিটকে দাঁড়িয়ে উঠে বললেন, কেউ যাবে না, কেউ যাবে না, আমাকে আমার ছেলেটাকে শেষ করে দিয়ে আমাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে।
কারোর ছেলে কোলে থাকবে না, কারোর ছেলে কোলে থাকবে না, এই আমি বলে দিলাম। চয়ন, এই কথা বলে পাশের রুমে চলে গেলেন উনি চিৎকার করে কাঁদতে কাঁদতে। এই ঘটনার পর কারোরই কথা বলার মতো ইচ্ছা রইল না। বিকেল হতেই স্বপ্নিল আবারও সবাইকে একসাথে জড়ো করল। মায়েদের সবটা বুঝিয়ে দেওয়ার পর অপলা দেবী বললেন, বাবু, তুই কি করে বলছিস যে এতে কাজ হবে? নাও তো হতে পারে। তখন আমরা কি করব? কোনোভাবেই তোদের হারাতে পারবো না রে বাবা। দেখো মা, এই রিস্কটা কিন্তু আমাদের নিতেই হবে। বাচ্চার একটা শেষ চেষ্টা না করে মরে যাব? আর মা থাকতে সন্তানের কোনো ক্ষতি ভগবানও করতে পারে না, এ তো সির্ফ একটা বিদেহী আত্মা। দেখো, এইটুকু রিস্ক আমাদের নিতেই হবে। চয়নের মাটাকে নিয়ে চিন্তা হয়, সারাদিন দেখিনি মহিলাকে। উনি সেই যে ঘরে ঢুকেছেন, এখনও বেরোননি। সূর্য গেছে ওনার ঘরে, উনি ডেকেছিলেন ওকে। আমি অনেকবার সূর্যকে ফোন করেছি তারপর, কিন্তু ওকে ফোনেও পাইনি। সেটা এতক্ষণ বলেননি কেন আমাকে? বলেই স্বপ্নিল দৌড়ে চলে গেল চয়নের মায়ের ঘরের দিকে। দরজাটা ধাক্কা দিতেই দরজা হাট করে খুলে গেল। ঘরের ভেতরে কেউ নেই। স্বপ্নিল মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত দূরে এসেও এইভাবে সব শেষ হয়ে যাবে? অর্ক স্বপ্নিলের এই অবস্থা দেখে বলল, স্যার 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 এখনও সময় আছে। চলুন চলুন আমরা সবাই মিলে যাই সিপিলসে। দেখুন দেখুন, আমাদের তো রিস্ক তো নিতেই হবে। সূর্য আমাদের ভাইয়ের মতো, ওকে হারাতে পারবো না। প্লিজ স্যার, প্লিজ স্যার, চলুন আমরা সিপিলসে যাই। এরপর কিভাবে ওরা গাড়ি জোগাড় করে সবাই মিলে রওনা দিল মাউন্ট সিফিলিসের উদ্দেশ্যে, আর কিভাবেই বা সেই ঝড়ের তাণ্ডব উপেক্ষা করে পৌঁছল ওদের গন্তব্যে, তা ওরা নিজেরাই বুঝল না। যখন মাউন্ট সিফিলিসের মাথায় নিয়োবির সামনে এসে ওরা হাজির হল, তখন দেখল সৌর্যকে নিয়োবির পাথরের পায়ের কাছে রেখে পাগলিনী মা হাহাকার করে চলেছেন। এই ছেলের বদলে আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না, আমার ছেলেকে আমায় ফিরিয়ে দাও। ওরা সভয়ে তাকিয়ে দেখল সূর্যের মাথা থেকে একটা সরু রক্তের ধারা গড়াচ্ছে, মানে ওকে মাথায় মেরে অজ্ঞান করা হয়েছে। স্বপ্নিল ওদের দিকে এগিয়ে যেতেই ওই পাগলিনী মা ওখান থেকে একটা খয়েরি পাথর তুলে নিলেন দুই হাতে। মাথার উপরে ওই পাথর দুহাতে তুলে বললেন, খবরদার, খবরদার, কেউ এগোবে না বলে দিচ্ছি, কেউ এগোবে না। আমার দিকে এলে ওর মতো তোমাদের সবার মাথা আমি পাঠিয়ে দেব। কেউ এগোবে না আমার দিকে। কিন্তু নিয়োবের দিকে পেছন ঘুরে থাকায় উনি খেয়াল করেননি। ওই পাথর হাতে নিতেই নিয়োবির পাথরের মধ্যে শুরু হয়েছে এক পরিবর্তন। সবাইকে আচমকা চুপ করে যেতে দেখে উনি পেছনে তাকাতেই শুধু দেখতে পেলেন দুটো অঙ্গারের মতো জ্বলন্ত চোখ। আর কিছু দেখার আগেই দুটো বিশাল থাবার মতো হাত এসে ওনার শরীরটাকে দুদিকে টেনে ছিঁড়ে দিয়ে ওনার পার্থিব জীবনের সমাপ্তি ঘটিয়ে দিল। এবারে ওই বিভীষিকা ফিরে দাঁড়ালো স্বপ্নিলদের দিকে, কিন্তু নিয়োবিকে অবাক করে দিয়ে নিজেদের সন্তানের সামনে এসে রুখে দাঁড়ালেন তিন মা। নিয়োবি এগিয়ে আসতেই তিনজন মিলে চিৎকার করে বলে উঠলেন, আপনিও মা, আমরাও মা। আপনি নিজে যে শোক বয়ে বেড়াচ্ছেন শতাব্দী ধরে, সেই শোক আমাদেরও দিতে চান? আপনি তো দেবতাদের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিলেন নিজের সন্তানদের বাঁচানোর জন্য। তাহলে তো জানেনই মায়েরা কি করতে পারে সন্তানদের জন্য। আজ যদি আমাদের ছেলেদের গায়ে হাত দিতে হয়, তাহলে আগে আমাদের মারতে হবে। আমরা আপনার সন্তানদের অপমান করিনি, আমাদের ছেলেরাও করেনি। যে অপমান করেছিল তাকে মেরে আপনি প্রতিশোধ নিয়ে নিয়েছেন, সঙ্গে আরও দুজন নিরপরাধীর প্রাণও নিয়ে নিয়েছেন। আজ যদি আপনি আমাদেরও শেষ করেন, তাহলে আপনাকে আর কেউ রানী বা দেবীর সম্মান দেবে তো? আপনার তো সম্মানটাই চাহিদা ছিল, তাই না? তারপরেও যদি আপনি চান, আমরা এখানেই আছি। শেষ করুন আমাদের। তবে যে কষ্ট আপনি পেয়েছেন, আপনার
সন্তানদের চিরশয্যাকে অপমান করার জন্য। তার জন্য আমরা সবাই সর্বান্তকরণে ক্ষমা চাইছি। সবাই আসন্ন আঘাতের আশায় মাথা নিচু করে নিলেও অনেকক্ষণ কিছু না হওয়ায় তাকিয়ে দেখল নিয়বি আবার পরিণত হয়েছেন পাথরে। তার দুই চোখ দিয়ে আবারও নেমে আসছে জল। স্বপ্নিলের নেতৃত্বে টিমের কাজ আজ শেষ হলো। এবার বাড়ি ফেরার পালা। অর্ক আর সৌর্যকে স্বপ্নিল বলল, বুঝলি অর্ক, নতুন টিমে সবাই থাক, আমরা চলো একবার ঘুরে আসি মাউন্ট সিফিলিস থেকে। স্যার, আমি এটা ভেবেছিলাম আগে, তাই কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। লাগেজটা গুছিয়ে নিই, তারপর চলুন। টিমের সবাইকে গোছকাজ করতে বলে ওরা তিনজন বেরিয়ে পড়ল মাউন্ট সিফিলিসের দিকে। ওখানে পৌঁছে নিয়বির পাথরের সামনে গিয়ে সৌর্য বের করল একটা বিশাল ফলক। সেখানে নিয়বি আর তার সন্তানদের নাম লেখা আছে। ওই ফলকটা ওখানেই ভালো করে লাগিয়ে দিয়ে সৌর্য বলল, এবার যারা এখানে আসবেন হতভাগ্য এই মায়ের সম্পর্কে জানতে পারবেন। আমাদের মতো আর ভুল করবে না কেউ। স্বপ্নিল একতোরা ফুল নিয়বির পায়ের সামনে রেখে চোখ বন্ধ করে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করলেন ওই অসহায় মায়ের জন্য। অর্ক কিছু ফুল এনে নিয়বির সন্তানদের পায়ে ছড়িয়ে দিল। সূর্যের আলোয় নিয়বির পাথর যেন ঝলমল করে উঠল। স্বপ্নিল, অর্ক আর সূর্য একসাথে এগিয়ে চলল হোটেলের দিকে। এবার যে তাদের মায়ের কাছে ফেরার পালা। শেষ হলো আমাদের আজকের গল্প পাথরের কান্না। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।